দর্শক আমন্ত্রণ রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু, সর্বত্র শোকের ছায়া। চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, 25 ডিসেম্বর ফিরবেন তারেক রহমান, বিএনপির প্রস্তুতি। রাজশাহী ও খুলনায় ভারতীয় দূতাবাসমুখী পদযাত্রা, কূটনীতিকদের ব্রিফিং করলেন পররাষ্ট্র সচিব। ব্যাংক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রয়োজন, ইআরএফের সেমিনারে গভর্নর। দর্শক এবারে পুরো আয়োজন। টানা 7 দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। নিজের নির্বাচনী প্রচারণায় গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুর। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। ওসমান হাদির মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। এতে অনন্য ভূমিকা রেখে ধীরে ধীরে তরুণ নেতৃত্বের কাঁধে জায়গা করে নেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। তাঁর বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স 7 মাস, আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে। আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তানও দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে, এই স্পিরিট যেন ওকে দেয়া হয়। এটা আমি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে যেসব তরুণ দ্রুত আলোচনায় উঠে এসেছেন তাদের অন্যতম একজন শরীফ ওসমান হাদি, যিনি ওসমান হাদি নামেই পরিচিত। এই নির্বাচন, এই গণতন্ত্র যত ভালো হোক, যদি আমার শত্রু ভারত সেই কথা বলে, চক্ষু বন্ধ করে বলতে পারি এই জিনিস বাংলাদেশের জন্য ভালো নয়, ভালো নয়, ভালো নয়। আন্দোলন, বক্তৃতা আর স্পষ্ট রাজনৈতিক অবস্থানের মাধ্যমে খুব অল্প সময়েই তিনি নিজেকে তুলে ধরেছেন। নির্বাচন লাগবে, কিন্তু সেই নির্বাচনের জন্য আপনার এজেন্সির সাথে কথা মিলিয়ে, ভারতের তালে তাল মিলিয়ে আপনারা যদি নির্বাচন কথা বলেন, আমরা সেটা সন্দেহের চোখে দেখবই। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ধর্মভীরু মুসলিম পরিবারে ওসমান হাদির জন্ম। বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম। 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হাদি শৈশবেই পেয়েছেন ধর্মীয় ও সামাজিক শৃঙ্খলার শিক্ষা। মাদ্রাসা শিক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। এখানেই রাজনীতি নিয়ে তার ভাবনার বিস্তার। ঢাকার রামপুরায় বসবাস শুরু করে জুলাই আন্দোলনের মাঠ পর্যায়ে যুক্ত হন হাদি। রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে সংগঠনের দায়িত্বও পালন করেন। জুলাই আন্দোলনের অভিজ্ঞতা থেকেই গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির লক্ষ্য আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। এই জনতাই আমাদের কর্মী হয়ে উঠবে, কারণ এত কর্মী পাবো, সেই পয়সা পাবো কই? কর্মী রাখবেন, আমাদের লাগবে সমর্থন, জনতা এবং ভালোবাসা। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে হওয়া আন্দোলনে ইনকিলাব মঞ্চ সক্রিয় ভূমিকা রাখে। ধীরে ধীরে তরুণ নেতৃত্বের কাতারে জায়গা করে নেন হাদি। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি শুরু করেন গণসংযোগ। তফসিল ঘোষণার পরের দিন 18 ডিসেম্বর জুমার নামাজের পর পল্টনের বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। শিমুল বাশার, দীপ্ত বার্তাকক্ষ। ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলার সন্দেহভাজন প্রধান আসামিকে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার 2 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই আসামিরা হলেন সিবিয়ন দিউ এবং সঞ্জয় চিসিম। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
জসিত ইসলামের আদালত বৃহস্পতিবার তাদের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার সিভিয়ন দিউ হালুয়াঘাট এবং ধোবাড়া উপজেলার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য জুয়েল আরেঙ্গের ভাগ্নে। এ নিয়ে সন্দেহভাজন প্রধান আসামি ফয়সলের বাবা, মা এবং স্ত্রীসহ মোট 12 জনকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল এবং মোটরসাইকেলের নকল নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ রাতের মধ্যে পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ছাত্র শক্তি। বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন জাতীয় ছাত্র শক্তির নেতারা। জুলাইয়ের বিপ্লবী শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার, এনসিপি নেত্রীর আত্মহত্যার পেছনে পরাজিত শক্তিকে দায়ী করেন তারা বলেছেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্রুত সময়ের মধ্যে হাদির উপর হামলাকারীদের ও আওয়ামী লীগের গ্রেফতার না করলে বৃহত্তর কর্মসূচি দেবে এই সংগঠনটি। বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন সংগঠনের নেতারা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তিনি চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে তত্ত্বাবধান করছে। বিএনপি চেয়ারপারসন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন বলেও প্রত্যাশা জানিয়েছেন এই চিকিৎসক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন। ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা, এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ছেড়ে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি। সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে সকাল 11:55 দেশে পৌঁছাবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এজন্য নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। যেহেতু বাংলাদেশের জনগণ তাকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, উন্মুখ হয়ে আছে এবং তার দুটো কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে, সেই জন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি কোন জায়গায় হলে সেটা ভালো হয়, জনদুর্ভোগ যাতে না হয়, সবকিছু বিবেচনায় আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার দেশে ফেরার ট্রাভেল পাস চেয়েছেন। আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার খবরে বগুড়ায় স্বাগত মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার বিকেলে শহরের ঠনঠনিয়া এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে এই মিছিল শুরু হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ বিএনপি ও যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। মিছিলটি বগুড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে। রাজশাহী খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোট জুলাই 36 মঞ্চ। রাজশাহীতে দুপুর 1টার দিকে মহানগরীর ভদ্রা এলাকায় পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এই সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বেলা 3:30টার দিকে খুলনায় নগরের রয়্যাল মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখান থেকে নগরের শান্তিধাম মোড় ঘুরে সড়কের সিভিল সার্জন অফিসের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে মিছিলটি। ব্যারিকেড ভেঙে আরও সামনে যাওয়ার চেষ্টা করলে কনভেনশন সেন্টারের সামনে মিছিলটি আটকে দেয় পুলিশ। সেখানে সমাবেশ করেন আন্দোলনকারীরা। বিকেল 4:45টার দিকে আন্দোলনকারীরা আবার রয়্যাল মোড় চত্বরে ফিরে কর্মসূচি শেষ করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি কূটনীতিকদের জানান, বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে নির্বাচন কমিশন। এছাড়া সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক থাকবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানি, জাপান, পাকিস্তান, জাতিসংঘ সহ 40টি মিশনের কর্মকর্তারা এই ব্রিফিং অংশ নেন। এ সময় দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গুরুত্বপূর্ণ 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে। সেগুলো হলো গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ 2025 এর খসড়া ও নীতিগত চূড়ান্ত অনুমোদন এবং সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন একটি দূতাবাস স্থাপনের প্রস্তাব আজ অনুমোদন দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের দায়ে এবার ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, শেখ পরশ ও সাদ্দাম হোসেন সহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 29 ডিসেম্বর তাদের হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ডিজিএফআই এর জেআইসি সেলে গুমের ঘটনায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে গত বছরের গণ অভ্যুত্থানের ঘটনায় নতুন করে সংযুক্ত হয়েছে মানবতা বিরোধী অপরাধের আরও একটি মামলা। এই মামলায় আসামি করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনকে। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এটাকে একটা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, গণহত্যায় যারা মূল ভূমিকা পালন করেছে তাদের এই মামলায় আনা হয়েছে এবং ন্যায় বিচার তাদের পলায়নের জন্য বসে থাকবে না। আসামিরা প্রত্যেকেই পলাতক আছেন, এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য। যদি তাদেরকে গ্রেপ্তার করা না যায়, আইন অনুযায়ী অগ্রসর হবে, তাদের জন্য অনুপস্থিতি ডিক্লেয়ার করে তারা যদি তাদের নির্দোষিতা প্রমাণ করার জন্য নিজেরা আদালতে উপস্থিত না হন, সেটার দায় দায়িত্ব তাদের নিজেদের। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। এদিকে আওয়ামী লীগের শাসনামলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাংক খাতের উন্নয়ন ও রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রয়োজন বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। বৃহস্পতিবার ইআরএফের সেমিনারে তিনি আরও বলেছেন, এখন থেকে বড় অঙ্কের ঋণ তদন্ত করা হবে। কোনো ব্যাংক খারাপ করলে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক। দেশের অর্থনীতির মেরুদণ্ড ব্যাংক খাত। তবে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে ব্যাংক খাতের ভিত নড়বড়ে হয়ে গেছে। পরিস্থিতির উন্নয়নে এরই মধ্যে ঝুঁকিতে পড়া 5টি ব্যাংককে একীভূত করা হয়েছে। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত দেশের ব্যাংকিং খাতের সংস্কার এবং চ্যালেঞ্জ উত্তরণে করণীয় বিষয়ক সেমিনারে এসব কথা বলা হয়। 6.44 লক্ষ কোটি টাকা মঞ্জুরি, আর বাংলাদেশের বাজেটের আকার কত? 7.9 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় 81%, 81.5%। ওই সমপরিমাণ অর্থ আসলে আমাদের মঞ্জুরি।
বক্তারা জানান, শুধু সংস্কার করলেই সব ঠিক হয়ে যাবে না, এজন্য প্রয়োজন সুশাসন, নিয়মিত তদারকি এবং রাজনৈতিক সদিচ্ছা। রিফর্ম করার জন্য এখন মুশকিলটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে যা কিছু করি সেটা করলে কি সব হয়ে যাবে? হবে না। এন্ড অফ দ্য ডে ইট ডিপেন্ডস অন দ্য পলিটিক্যাল উইলিংনেস। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আগামী সপ্তাহে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন লোগো উন্মোচন করা হবে। এখন যে কোনো ব্যাংক খারাপ করলে হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় ব্যাংক। ঋণ প্রদানেও তদারকি করা হবে। 14টা ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছি এবং সতর্কবার্তা হচ্ছে যারাই কোনো রকম গভর্নেন্সের দিক থেকে পলিসি ফেলিয়ার করবেন আমরা তাদেরকে হস্তক্ষেপ করব। তিনি জানান, ব্যাংক খাতের উন্নয়ন ও রাজনৈতিক চাপ থেকে মুক্ত হতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রয়োজন। দুটো জিনিস দরকার। বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সটা ইম্পর্টেন্ট দুটো কারণ। একটা হচ্ছে ইট গিভস এ লিগ্যাল স্ট্যাটাস এবং সেই লিগ্যাল স্ট্যাটাসটাকে তারা ব্যবহার করতে পারবে টু স্ট্যান্ড আপ এগেনস্ট প্রেশারস ফ্রম পলিটিক্যাল প্রসেস অ্যান্ড দ্য গভর্নমেন্ট। গভর্নর আশা প্রকাশ করেন, চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন উন্নীত হবে। তো আমরা তাদের সাথে কাজ করব। আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান আমরা ডেভেলপ করছি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি তার বক্তব্যে যাচ্ছি আমরা। শ্রী পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সিঙ্গাপুর সরকারের প্রতি, যারা হাদির চিকিৎসা অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন। বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক, তার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন, আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজখবর দিয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদি ছিলেন পরাজিত শক্তি, ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদি ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায়
আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। আল্লাহ হাফেজ। রাজধানীর জিগাতলার নারী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাতারা রুমির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ বছর বয়সী জান্নাতারা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি জিগাতলার একটি নারী হোস্টেলের ৫ম তলায় থাকতেন। জান্নাতারার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নজিপুর পৌরসভার পত্নীতলায়। তার বাবা কৃষক, এক ভাই ও 2 বোনের মধ্যে জান্নাতারা দ্বিতীয় ছিলেন। হাজারীবাগ থানার ওসি জানিয়েছেন, জান্নাতারার কক্ষ থেকে বিষণ্ণতা মুক্ত থাকার কিছু ট্যাবলেট পাওয়া গেছে। তিনি জানান, জান্নাতারার 2বার বিয়ে হয়েছিল, 2 ঘরে তার 2টো বাচ্চা রয়েছে। তারা তাদের বাবার কাছে থাকেন। দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে এই বিষণ্ণতায় ভুগছিলেন জান্নাতারা। ভারতে পাচার হওয়া 24 বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে 12 জন পুরুষ, 7 জন নারী এবং 5 জন শিশু রয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এরা খুলনা, বাগেরহাট, নড়াইল, রাজশাহী, নোয়াখালী, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখত হোসেন জানিয়েছেন, ভালো কাজের প্রত্যাশায় 2.5 বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের মুম্বাই গিয়েছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলের নৌকা ডুবে অন্তত 34 জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 14 জন মিশরীয় নাগরিক। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌকার আরোহীরা গত সপ্তাহে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মিশরের সঙ্গে লিবিয়া, সুদান, ইসরায়েল এবং ফিলিস্তিনের সীমান্ত রয়েছে। তবে ঠিক কোন দেশের উপকূল থেকে নৌকাটি ছেড়ে গেছে তা জানা যায়নি। নিহত অন্যান্য যাত্রীদের নাগরিকত্বও নিশ্চিত করা যায়নি। এবারে খেলার খবর জানাচ্ছি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়ানডে ম্যাচ খেলতে আইপিএল থেকে 8 দিনের জন্য বাংলাদেশে ফিরবেন পেসার মুস্তাফিজুর রহমান। মিরপুরের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছে রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যু, সর্বত্র শোকের ছায়া। চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, 25 ডিসেম্বর ফিরবেন তারেক রহমান, বিএনপির প্রস্তুতি। রাজশাহী ও খুলনায় ভারতীয় দূতাবাসমুখী পদযাত্রা, কূটনীতিকদের ব্রিফিং করলেন পররাষ্ট্র সচিব। ব্যাংক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন প্রয়োজন, ইএরএফের সেমিনারে জানালেন গভর্নর। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।